সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসলে প্রথমেই শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা কুচবিহারের সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল বর্ণের গণতান্ত্রিক মানুষের প্রতি জানাই। গত 9 দিন আমি কুচবিহারে ছিলাম না। সেই 9 দিনে নানা গল্প, নানা কথাবার্তা প্রচার হয়েছে। এই 9 দিনে আমি বিভিন্ন সময় আমার অবস্থান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাবার চেষ্টা করি। এই গত 9 দিন আমি আমার নিজের সাথে, নিজের চিন্তা, নিজের ভাবনা, নিজের হৃদয়ের সাথে চিন্তন এবং মন্থন করলাম। তাতে আমার যেটা মনে হয়েছে যে আজকের কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে একটা ভাবনা হয়েছে যে একজন রাজনৈতিক দলের নেতা বা কর্মী অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করাও বোধহয় অধর্ম। চিরদিনই আমি মনে করি একজন গণতান্ত্রিক কর্মী অন্য আরেকজন বিরোধী মতাবলম্বী গণতান্ত্রিক কর্মীর প্রতি শ্রদ্ধা এবং সম্ভ্রম রাখা প্রয়োজন। এটা আমার বিশ্বাস। একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি বলেন সেটা কি, কিছু কিছু রাজনৈতিক নেতা নেত্রী অথবা বিধায়ক বা সাংসদ নিজের দলের কর্মী সভায় দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে মাইকের শব্দযন্ত্রের মাধ্যমে কর্মীদের দিকে আঙুল তুলে বলছেন যে এতদিন যা খেয়েছো এই 6 মাস খাবে না, তাহলে সারা জীবন খেতে পারবে। এই ধরনের কথা। তার সাথে একজন সাংসদের কথা শুনলাম, উদাত্ত কণ্ঠে বলছেন যে যা খেয়েছো সব হিসাব আছে, নির্বাচনের পরে 75% দলের ফান্ডে নিয়ে নেব, 25% তোমাদের দেব। কর্মীদের উদ্দেশ্যে এই কথা আমাকে ব্যথিত করেছে। যে নেতা বা নেত্রীরা এই ধরনের কথা বলেন তাদের আগে নিজেদের প্রতি আঙুল দেখানো দরকার যে তাদের নিজেদের সততা কতটুকু আছে। এই জন্য আমার মনে হচ্ছে এক উলঙ্গ রাজার গল্পে পরিণত হয়েছে। কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী অথবা সাংসদ বা বিধায়ক তারা নিজের দলের কর্মীদের যদি এমনি করে অসম্মান করেন, তাহলে এটা কর্মী হিসাবে আমাকে ব্যথা দেয়, আমাকে অত্যন্ত যন্ত্রণা দেয়। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তাই আমি এই গত 9 দিন, আপনারাও কাগজে খবর করেছেন,
যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গল্পের গরু গাছে চড়ে, কিন্তু আমি গল্পের গরুর গাছে চড়ার থেকেও গোপনে দিল্লি চলে গেছি, এই ধরনের গল্প বাজারে এসেছে। তাই আমি আজকে, আপনারা জানেন যে এটা আমার বিধায়কের কার্যালয়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক এখন পর্যন্ত যেহেতু আমি আছি, সেই কার্যালয়ে আমি নিয়মিত বসবো এবং যতক্ষণ থাকবো ততক্ষণ মানুষের কাজ আমি করবার চেষ্টা করব। যে এখনই 1 নম্বর ওয়ার্ডের কুচবিহার জেলার প্রায় বেশিরভাগ অংশে যারা উদ্বাস্তু কলোনিতে যারা বাস করেন, তাদের জমির পাট্টার জন্য সার্টিফিকেট দিতে হয়। এখানে এখনই বসে আছেন প্রায় 2-3 জন। তারা যে শুধু আমি যে দলে এখনো আছি সেই দল করেন তা নয়, তারা অন্য দলেরও সমর্থক আছেন, তাদের আমি নির্দ্বিধায় করে দিই। আজকালকার একটা রাজনৈতিক সিস্টেম হয়ে গেছে, যে কোনো কাজ করলে উৎকোচ নেওয়ার একটা প্রবণতা থাকে। তাই আজকের এই বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে কোথাও আমি যেন আমার নিজ গৃহে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছি। সুতরাং আমি এই অপ্রাসঙ্গিকতা থেকে নিজেকে মুক্ত করতে চাই। দিন কয়েক আগে আপনি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে কোচবিহারের তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ বলেছিলেন যে আপনার বিধায়ক পদ ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইসব প্রশ্ন করা উচিত। কি বলবেন? দেখেন, আমি অপ্রাসঙ্গিক মানুষের কোনো বক্তব্যের উত্তর দিতে চাই না, তবে এইটুকুন বলি, কেউ কেউ পদ না পাওয়ার জন্যে, তার আশার পদ না পাওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সহকর্মীদের দিয়ে, তার অনুগতদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম বিরোধী, এ ধরনের অন ক্যামেরা, আপনাদের কাছে অন ক্যামেরা বলিয়েছিলেন। তারপরে একটা যোগ্য, যেখানে কিছু করে খাওয়ার জায়গা আছে, সেই জায়গা পেয়ে এখন শান্ত আছে। জেলা সভাপতিও বলেছেন যে এসব মানে মমতার বিরুদ্ধে হতাশা থেকে, না হলে লাইন মেটে থাকার জন্য আসলে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে বাঁচিয়ে আছে। আমি কিছুক্ষণ আগে যে কথা আপনাদের বললাম, যে কলকাতা কেন্দ্রিক নেতারা, উত্তর বাংলায় আমরা যারা দীর্ঘদিনের কর্মী, রাজনৈতিক কর্মী, তাদের অনেকের আগে আমি জেলা রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলাম 70-এর দশকে। তারা আজকে আরাম কেদারায় বসে আমার মতো ক্ষুদ্র কর্মী সম্পর্কে যখন এ ধরনের মন্তব্য করেন, তখন তাদের ভাবনা তাদের কাছে। আমার কাছে তো কংগ্রেসের কাছ থেকেও বার্তা এসেছে, তেমনি অনেক দলের কাছ থেকেও বার্তা এসেছে, কিন্তু আমি আমার মনের সাথে চিন্তা করছি যে আমি কি রাজনীতিতে থাকবো না সন্ন্যাস নেব, রাজনৈতিক সন্ন্যাস নেব। আবার কিছু সহকর্মীরা আছেন, রাজনৈতিক সহকর্মী, তারা বলছেন যে আপনাকে তো বিভিন্ন সময় অসম্মান করেছে দল, অপমান করেছে দল, তাহলে আপনার প্রাসঙ্গিকতা আছে কিনা সেটা তো আপনার একটু দেখানো দরকার। আমার কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই, কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, তো আমার সামাজিক প্রাসঙ্গিকতা আছে কিনা সেইটা করবার নিশ্চয়ই চেষ্টা করব। আমার তো আমার বর্তমান দলের মধ্যে আমার কোনো প্রাসঙ্গিকতা নেই বলেই তো কলকাতা কেন্দ্রিক নেতারা এই ধরনের মন্তব্য করেন। আপনারা বুঝেনি? আমার জবাব দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই।
কিন্তু আমার প্রাসঙ্গিকতা আছে কিনা এটা একটু খুঁজে বেড়াবার চেষ্টা করছি। তাহলে কি নির্দল হিসাবে সেটাও এখনো কোনো সিদ্ধান্তে আসেনি। আপনি না, আপনি কংগ্রেস বললেন, কংগ্রেস বলার পরে অন্য দল বললেন, অন্য দল বলতে আপনি কি বলছেন? আরো অন্যান্য দল আছে, বিজেপি থেকে বার্তা এসছে। তার থেকেও আপনারা তো জানেন, আপনাদের মিডিয়াতে প্রচার হয়েছে যে সাংসদ তিনি একসময় তৃণমূল করতেন, আমার ছোট ভাইয়ের মতো, অত্যন্ত স্নেহে, সে আমার বাড়িতে বিজয়ার প্রণাম করতে এসেছিল। আমি আশীর্বাদ করেছি আগামী দিনে তার যেন আরো উন্নতি হয়। তৃণমূলে ফেরার সম্ভাবনা কতটা? তৃণমূলে আবার ফেরার সম্ভাবনা কতটা? ভাবিনি, ভাবছিও না। কলকাতার অনেক নেতৃত্বই আমাকে পছন্দ করেন না। ইদানিংকালে কেউ কেউ বললেন যে মিহির গোস্বামী কি রাজনীতির সাথে যুক্ত আছে, তিনি কি আদৌ রাজনীতি করেন? তিনি তো ঘুমিয়ে ঘুমিয়ে লটারি পাওয়ার মতো নাকি কুচবিহার দক্ষিণ কেন্দ্রে বিধায়ক হয়ে গেছে। এ ধরনের মন্তব্য কলকাতার নেতৃত্বের কাছ থেকে উড়ে আসে। যদিও ৩৯ বছর পর 2011-তেও দক্ষিণ কেন্দ্র জিতেনি, যেমন উত্তর কেন্দ্র জিতেনি। 2016-তে উত্তর কেন্দ্র জিতেনি, কিন্তু কুচবিহার দক্ষিণ কেন্দ্র আমি মানুষের আশীর্বাদ পেয়েছি, অবশ্যই দলের প্রার্থী হিসাবে। কিন্তু কলকাতা স্থিত নেতৃত্ব এটাকে আমার ন্যূনতম প্রাসঙ্গিকতা আছে বলে মনে করেন। সুতরাং এই প্রাসঙ্গিকতা আছে কিনা এটাকে খুঁজে বেড়াবার চেষ্টা করেছি বিগত 9 দিন, তাই আপনাদের সামনে আসি। শুধু তাই নয়, আমার যারা সহকর্মী আছে রাজনৈতিক, তাদের সাথেও আমি কোনো আলোচনা করিনি। এই আজকের পর থেকে আমি তাদের সাথে ধীরে ধীরে আলোচনা করতে শুরু করব যে আগামী দিন আমার রাজনৈতিক দৃষ্টি, রাজনৈতিক পথ, রাজনৈতিক চিন্তা কোন পথে পরিচালিত করব। তাই আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, তাকে খুঁজে বেড়াচ্ছিলেন আপনারা। আমার আজকে প্রেসে কোনো বক্তব্য দেওয়ার কথা ছিল না, কিন্তু আপনাদের মতো সম্মানীয় সাংবাদিকরা যখন বিজয়ার পরে এসছেন, তাই বাধ্য হয়ে এই 2-4টি কথা আপনাদের সম্মানার্থে আমার মনের 2-4টি কথা বললাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কোন রাজনৈতিক দলের নেতা, নেত্রী অথবা সাংসদ বা বিধায়ক তারা নিজের দলের কর্মীদের যদি এমনি করে অসম্মান করেন, তাহলে এটা কর্মী হিসাবে আমাকে ব্যথা দেয়, আমাকে অত্যন্ত যন্ত্রণা দেয়। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তাই আমি এই গত 9 দিন, আপনারাও কাগজে খবর করেছেন যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গল্পের গরু গাছে চড়ে, কিন্তু আমি গল্পের গরুর গাছে চড়ার থেকেও গোপনে দিল্লি চলে গেছি, এই ধরনের গল্প বাজারে এসেছে। তাই আমি আজকে, আপনারা জানেন যে এটা আমার বিধায়কের কার্যালয়, দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক এখন পর্যন্ত যেহেতু আমি আছি, সেই কার্যালয়ে আমি নিয়মিত বসবো এবং যতক্ষণ থাকবো ততক্ষণ মানুষের কাজ আমি করবার চেষ্টা করব। যে এখনই 1 নম্বর ওয়ার্ডের কুচবিহার জেলার প্রায় বেশিরভাগ অংশে যারা উদ্বাস্তু কলোনিতে যারা বাস করেন, তাদের জমির পাট্টার জন্য সার্টিফিকেট দিতে হয়।
এখানে এখনই বসে আছেন প্রায় 2-3 জন, তারা যে শুধু আমি যে দলে এখনো আছি সেই দল করেন তা নয়, তারা অন্য দলেরও সমর্থক আছেন, তাদের আমি নির্দ্বিধায় করে দিই। আজকালকার একটা রাজনৈতিক সিস্টেম হয়ে গেছে, যে কোনো কাজ করলে উৎকোচ নেওয়ার একটা প্রবণতা থাকে। তাই আজকের এই বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে কোথাও আমি যেন আমার নিজ গৃহে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছি। সুতরাং আমি এই অপ্রাসঙ্গিকতা থেকে নিজেকে মুক্ত করতে চাই। মানুষের সাথে অন্য দলেও যোগদান করতে পারেন ভাবছি, চিন্তন করছি, নিজেকে মন্থন করছি। তার ডিপ্রেশনটা কতদিন, মানে কতদিনে সিদ্ধান্ত নিতে পারেন আর কি, তার আইডিয়া? যেদিন আমার হৃদয় বলবে সেই দিন আপনি সিদ্ধান্ত পেয়ে যাবেন। তাহলে এতদিন বাদে এই 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মিহির গোস্বামী কি এখন বিভ্রান্ত? না, কেন বিভ্রান্ত? আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না বলছেন। আমি তো মন্থন করছি, আমি চিন্তন করছি। একজন রাজনৈতিক কর্মী একটা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যদি সে নিজে বুঝবার চেষ্টা না করে তাহলে অন্যকে বুঝাবে কি? তাই আগে নিজেকে বুঝি, নিজের মনকে আগে সঠিক পথে রাখবার চেষ্টা করি, তারপর তো সিদ্ধান্ত নেব। বিধানসভা নির্বাচনের আগে কি আপনাকে নতুন কোন রূপে আবার কোচবিহারবাসী দেখতে পারবে? সময় বলবে। আগামী বিধানসভা নির্বাচনে কি আপনাকে প্রার্থী হিসেবে দেখা যাবে? সেটাও সময় বলবে। শুভেন্দু অধিকারী থেকে কোনো বার্তা এসছে? ওর পরিবারের সাথে আমার 40 বছরের সম্পর্ক। শুভেন্দু অধিকারীর পিতা আমার পিতৃ সমতুল্য। তার শ্রদ্ধেয় শিশির অধিকারী মহাশয়ের সাথে আমার প্রায় 40 বছরের পরিচিতি। পরিবারের সাথে আমার একটা যোগাযোগ ছিল, আছে এবং আগামী দিনও থাকবে। আমি রাজনীতি না করলেও অধিকারী পরিবারের প্রতি আমার সুসম্পর্ক থাকবে। দাদা, শুভেন্দু অধিকারীকেও দেখা যাচ্ছে যে দলের কোনো পতাকা, কোনো ফেস্টুন ব্যবহার করছেন না, সিম্বল ব্যবহার করছেন না, কিন্তু কিছু বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাকেও দেখা যাচ্ছে যে দলের পতাকা, সিম্বল না ব্যবহার করে কিছু মানুষের জন্য বার্তা দিচ্ছেন। এই ভাবনাটা কি আছে? পোস্টার শহরে আপনার বিধানসভায় কি এমন পোস্টার দেখা যাবে? আমি মনে করি আমি একজন ক্ষুদ্র কর্মী, সুতরাং শুভেন্দু অধিকারী যে স্তরের নেতা আমি সেই স্তরের নেতা নই। সুতরাং শুভেন্দু অধিকারীর যেটা মানায় আমার সেটা মানায় না। আমি মনে করি আমি আমার হৃদয়ের কথা, আমার মনের কথা আমি কর্মীদের বলবো, তারা যা সিদ্ধান্ত নেবেন তারা নেবেন, কিন্তু কোনো কর্মীর ক্ষতি করে আমি শুধু তাদেরকে আমার পক্ষে আনবার চেষ্টা করব না। শুভেন্দু অধিকারী যদি সেক্ষেত্রে কি করবে? কেউ আহ্বান জানাবে, তারপরে হবে তার, আমার হৃদয় যা বলবে সেটাই হবে। আপনি কি তাহলে তৃণমূলে থাকছেন না? আমি তো সেদিন আপনাদেরকে 3 অক্টোবর আমি তো প্রেস কনফারেন্সের মাধ্যমে নিজেকে সরিয়ে নিয়েছি। এই ব্যাপারে তো নতুন করে বলবার কি সুযোগ আছে? আপনি মুখ খোলার পরে অনেক বিধায়ক, দলের পুরনো নেতা কর্মী, তারা রাজ্য জুড়েই তারাও কিন্তু মুখ খুলছে দলের এই বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে। কি মনে করেন, আপনি কি পথ দেখালেন তাদের? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবার কেউ ছিল না, আমি ঘন্টাটা বেঁধেছি মাত্র। এই পথ খুঁজতে কতদিন লাগতে পারে? ওই যে মন যা বলবে, যখন মন বলবে তখনই সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবো। আমার সোশ্যাল মিডিয়ায় তো আপনাদেরকে বোধহয় আমি যদিও ছোট মানুষ, সোশ্যাল মিডিয়ায় আপনারা ফলো করেছেন কিনা জানি না, ওর মধ্যে আমার স্পষ্ট করে বলা আছে মানুষের সেবা। এই যেমন আমার এখানে বসে আছে, এখানে তাদের তারা অনেকেই ভাবছে যে আপনি কি করবেন, রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। আজকে আসার পর তাদের কি বার্তা দেবেন? এখনই তো বার্তা দিচ্ছি না, আমি তাদের সাথে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দৃষ্টিকোণ আমি মোটামুটি কিছুটা বোঝাবার চেষ্টা করতে পেরেছি। আমি যে তৃণমূলের সমস্ত কর্তব্য এবং দায়িত্ব থেকে মুক্ত করেছি নিজেকে, সেটা তো পরিষ্কার করে দিয়েছি। যারা আমার কাছে আসবেন
তারা বিধায়ক যতক্ষণ আছে ততক্ষণ আমার কাছে যে সহযোগিতা চাইবেন সেই সহযোগিতা আমি করব। কলকাতার অমিত শাহের সাথে কি আপনার দেখা করার একটা কথা হয়েছিল? এ ধরনের কোনো আলোচনাই হয়নি, মানে প্রস্তাব আপনাকে দেওয়া হয়েছিল? কোনো আলোচনা এই ধরনের হয়। অমিত শাহজি অনেক উপরের মানুষ, আমার মতো ক্ষুদ্র মানুষকে ডাকবেন এটা আমি আশা করি না, কারণ আমরা তো এমনি উত্তর বাংলার মানুষ, বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, শোষিতও বটে, রাজনৈতিক শোষিতও বটে। তো সেখানটায় আমার মতো লোককে ডাকবেন কেন? যদি ডাকেন তাহলে কথা বলবো, দেখা করবো। 11 তারিখ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আমি বাড়িতে ছিলাম না তাই দেখা হয়নি, নালে রবীন্দ্রনাথ ঘোষ আর বিনয় কৃষ্ণ বর্মন আমার অত্যন্ত প্রিয় এবং ছোট ভাইয়ের মতো। দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করে আমিও তাদের সাথে রাজনীতি করেছি, তাদের প্রতি আমার একটা আলাদা সম্মান আছে। তাছাড়া তারা রাজ্যের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, আমার বাড়িতে এলে তো আমি কৃতার্থ হই, ধন্য হই। জেলা সভাপতি কি আপনি রাজনৈতিক কর্মকাণ্ডে যদি ডাকেন অংশগ্রহণ করবেন? আমি তো 3 অক্টোবর বলে দিয়েছি যে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। যদি মমতা ব্যানার্জিও আপনাকে ডাকেন এবং আপনার পদ তারা গ্রহণ যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আমি বুঝতে পারলাম না। আপনার যে পদত্যাগ করেছেন সেটা যদি তারা গ্রহণ না করেন এবং যদি আপনাকে ডাকে যদি আপনাকে আগের জায়গায় নিয়ে আসতে চায় আপনি কি যাবেন? যদি সিএম বলে 3 অক্টোবরের পর আজকে কত তারিখ? মমতা ব্যানার্জি যদি বলে 3 অক্টোবরের পর আজকে কত তারিখ? 9 তারিখ। তাহলে 1 মাস 6 দিন। এটা এর মধ্যেই আপনাদের উত্তর আছে। সরকারি অনুষ্ঠান বা সরকারি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণে সাথে কি যোগ দেবেন? বিধায়ক হিসেবে যদি আমাকে সরকারি অনুষ্ঠানে ডাকে তাহলে তো অবশ্যই যাবো। এই যে আপনি প্রায় 10 দিন পরে এলেন এবং অনেক আরেকটা কথা আপনাদের বলি, কেউ কেউ কোনো অর্ধশিক্ষিত কুচবিহার জেলার নেতা তারা বিভিন্ন মন্তব্য করছেন, মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমি তো আমার 3 অক্টোবরের ঘোষণায় বলেইছি যে আমাকে যদি দলনেত্রী নির্দেশ দেন, যেদিন নির্দেশ দেবেন ওই কলকাতা বিধানসভায় স্পিকারের কাছে যাওয়ার সময়টুকু বাদ দিলে তার মধ্যেই আমি আমার পদত্যাগপত্র জমা দেব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসে এরকম অনেক বিধায়ক আছেন যারা বামফ্রন্ট কিংবা কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত বিধানসভায়, তারা আজকে তৃণমূলের সাথে তৃণমূলের ঝান্ডা নিয়ে মিছিল মিটিং করছেন। তাদের কিন্তু পদত্যাগ করবার কোনো নির্দেশ আজও দেয়নি। এবং আনন্দে থাকবেন, কোনো নিরানন্দ যেন আপনাদের মধ্যে কখনোই না আসে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আচ্ছা পরে হবে, আগে একটু মিষ্টি মুখ করে নিই। হবে না, আগে মিষ্টি মুখ খাবো। এই কিরে আরে বাবা কি আছে একটু পরে, আমি মিষ্টি মুখ না করে কিছু হবে না, আগে মিষ্টি মুখ তারপরে অনুরোধ, আগে মিষ্টি মুখ। দাদা এদিকে তাকান, দাদা একটু ঘুরে দেন।